আসসালামু আলাইকুম। দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছে। গত ক্লাসে আমরা রবীন্দ্র ছোট গল্পের প্রথম পর্যায়ের পাঠ শেষ করেছি। আলোচনায় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ 19 শতকের রেনেসাঁ বা নবজাগরণের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ গল্পগুচ্ছের প্রথম পর্যায়ের গল্পসমূহে সমকালীন ও আগামীর মুক্তিপিয়াসী নারীর নীরব ও সরব আকাঙ্ক্ষার অভিব্যক্তি পরিস্ফুট করেছে। আজ আমরা গল্পগুচ্ছের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করব। গভীর মনোযোগ দিয়ে তোমরা যদি খেয়াল করো তাহলে উপলব্ধি করবে দ্বিতীয় পর্যায়ের নারীরা ব্যক্তি স্বাতন্ত্র্যে উচ্চকিত হয়ে মুক্তির লক্ষ্যে সংসার পরিত্যাগ করতেও কুণ্ঠিত নয়, আর তৃতীয় পর্যায়ের নারী চরিত্রসমূহ আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষের সমকক্ষ রূপে অবতীর্ণ হয়েছে বহুমাত্রিক চেতনা ও বোধের তাগিদে। আত্মজাগরণের একটি পর্যায়ে নারী উপলব্ধি করে অধিকার সহজলভ্য বিষয় নয়, নিজের যোগ্যতা বলে অধিকার অর্জন করে নিতে হবে। পুরুষশাসিত সমাজে সম অধিকার বঞ্চিত নারী যদি শিক্ষা দীক্ষা জ্ঞানে কর্মে তার প্রতিদ্বন্দ্বী পুরুষের সমকক্ষ না হয় তবে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হবে না। তাই এ পর্বের নারীরা সর্ব অর্থে নিজেকে যোগ্য করে তুলতে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে। এ পর্যায়ে নারী চরিত্র সৃষ্টিতে রবীন্দ্র মানস পাশ্চাত্য অভিমুখী। আজকের আলোচনা শেষে তোমাদের সিলেবাসে প্রদত্ত সহায়ক গ্রন্থাবলীর সহযোগিতায় যে বিষয়গুলোর উপর পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করবে তা হচ্ছে: 1. গল্পগুচ্ছের প্রকৃতি চেতনা, 2. গল্পগুচ্ছের গীতিধর্মিতা, 3. কোনো গল্পের আঙ্গিক বিশ্লেষণ, যেমন গত ক্লাসে আমি সমাপ্তি গল্পের শিল্প সাফল্য বা আঙ্গিক খানিকটা বিশ্লেষণ করেছি। 4. রবীন্দ্র ছোট গল্পের অতিপ্রাকৃত প্রসঙ্গ, সেটাও গত ক্লাসে আলোচিত হয়েছে। 5. স্ত্রীপত্র গল্পের তাৎপর্য বিশ্লেষণ। 6. গল্পগুচ্ছে নারী চরিত্র ক্রমবিকাশের ধারা। 7. গল্পগুচ্ছ অবলম্বনে রবীন্দ্রনাথের জীবন দর্শন। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে রবীন্দ্রনাথের ছোট গল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের সার্বিক আলোচনা। গল্পগুচ্ছের দ্বিতীয় পর্যায়ের সময়কাল 1901 থেকে 1914 সাল পর্যন্ত বিস্তৃত। এ পর্যায়ের গল্পগুলোকে সবুজপত্র যুগের গল্প বলা হয়ে থাকে, কারণ 1914 সালে অনন্ত যৌবনের অভিসারী প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকা বের হয় এবং এ পর্যায়ের অধিকাংশ গল্প সবুজপত্রে প্রকাশিত হয়েছিল। এখানকার নারীরা শিক্ষিত, শহুরে মধ্যবিত্ত। উল্লেখ্য, এ সময়ে রবীন্দ্রনাথ শিলাইদহের আবাস ত্যাগ করে স্থায়ীভাবে কলকাতায় এসেছিলেন এবং চরিত্রগুলি আধুনিক মনস্ক, জটিল ও স্তরবহুল ব্যক্তিসত্তার অধিকারী। নষ্টনীর গল্পে নারীর অবরুদ্ধ প্রেমাকাঙ্ক্ষার অতৃপ্ত স্বপ্নের আর্তনাদ গুঞ্জরিত হয়েছে। অসম দাম্পত্যে পীড়িত সৃজনশীল ও শিল্পরুচি সম্পন্ন নিঃসন্তান চারু স্বামীসঙ্গ বঞ্চিত হয়ে নৈঃসঙ্গে ও নিরানন্দে হতাশাগ্রস্ত। এই ডিপ্রেশনের কালেই সমবয়স্ক ও সমমনস্ক দেবর অমলের বন্ধুত্বে প্রাণোচ্ছল হয়ে ওঠে সে, কিন্তু অমলও একসময় চারুকে অসীম শূন্যতার অন্ধকারে নিপতিত করে বিয়ে করে বিলেতে পাড়ি জমায়।
অমলবিহীন চারুর স্নায়ু বৈকল্যগ্রস্ত একাকী বেঁচে থাকতে ও স্বামীর প্রতি একনিষ্ঠ হতে প্রাণান্ত প্রয়াস চালিয়েছে চারু, কিন্তু ব্যর্থ হয়েছে। পুরুষতন্ত্রের প্রতিভু ভূপতি বা অমল কেউ নিঃস্ব চারুকে মুক্তি দিতে পারেনি। চারুর অবস্থা বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক টলস্টয়ের আন্না কারেনিনা উপন্যাসের নায়িকা আন্নার অচরিতার্থ জীবনের সাথেই তুলনীয়। উচ্চশিক্ষিত, সংস্কৃতি মনস্ক, উদারচিত্ত, সত্যনিষ্ঠ ও সরল, অথচ বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হৈমন্তীকেও তার স্বামী অপু কিংবা পুরুষতান্ত্রিক সমাজ মুক্তি দিতে পারেনি। নারীর আত্মত্যাগ কি তৎকালীন সমাজ মহত্বের স্বীকৃতি দিয়েছে? মধ্যবর্তিনী গল্পের হরসুন্দরী আত্মত্যাগী দেবী হওয়ার বাসনায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে সপত্নীকে সব গহনাপত্র দান করে সংসারের সমস্ত কাজ দাসীর মতো করেছে স্বামীর সন্তুষ্টি লাভ করার মানসে। কিন্তু তাতে তার জীবনের সার্থকতা আসেনি, বরং দেবীত্বের জন্য সে হয়েছে ঋতসর্বস্ব, আর দাসিত্ব তাকে দিয়েছে আত্মপ্রবঞ্চনা। স্বামী, সংসার, সন্তান, এই ত্রিমাত্রিক প্রাপ্তির প্রচলিত জীবন ব্যবস্থার স্বাভাবিক প্রাপ্তি সত্ত্বেও আত্মমুক্তির অবস্থান সুদৃঢ় করতেই বোষ্টমী গল্পের আনন্দী বোষ্টমী সচেষ্ট হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি তার গুরুর লোলুপ দৃষ্টির কারণে সে বাধ্য হয়েছিল সীমায়িত সংসারের গণ্ডি অতিক্রম করে বিশালতার সন্ধানে বের হতে। আত্মপ্রত্যয় ও আত্মগৌরবে উজ্জ্বল অপরাজিতা গল্পের কল্যাণী যৌতুক প্রথার নির্মম শিকার হয়ে উপলব্ধি করে যে পুরুষের সমকক্ষ না হলে নারীর মুক্তি নেই। তাই শুধু আত্মমুক্তি নয়, সমগ্র নারী সমাজকে মুক্তির আলোকিত প্রাঙ্গণে আনতেই বিয়ে না করে নারী শিক্ষা বিস্তারের ব্রত গ্রহণ করে সে। কল্যাণীর বিবাহ প্রথা অস্বীকারের বিপ্লব পরবর্তীতে বিদ্রোহে রূপান্তরিত হয়েছে স্ত্রীর পত্র গল্পের মৃণালের স্বামী ও সংসার ত্যাগের মাধ্যমে। মৃণালের রূপ সৌন্দর্য, কবিপ্রাণ, জীবে দয়া, রুচিশীলতা, বুদ্ধিমত্তা, সর্বোপরি মানবিকতা কখনই সার্থকভাবে মূল্যায়িত হয়নি যৌথ পরিবারে, কারণ সে তো মেজ বউ, অর্থাৎ পুরুষের অনুগামী নারী। বিন্দুর আত্মহত্যার দর্পণেই মৃণাল প্রত্যক্ষ করে আধা সামন্ত আধা বুর্জুয়া পুরুষতান্ত্রিক সমাজে নারী হিসেবে তার অবস্থান কত নিম্নস্তরে। লিবারেল নারীবাদও মনে করে পিতৃতান্ত্রিক সমাজ নারীকে পরনির্ভর করে রেখে নারীর আমিত্ব গঠন ও ব্যক্তিসত্তার বিকাশ রুদ্ধ করে রাখে। অনুকূল পরিবেশে পর্যাপ্ত সুযোগ পেলে নারীর মেধা ও ব্যক্তিত্ব বিকাশের কোনো বৈষম্য থাকবে না, বরং পুরুষের চেয়ে উৎকর্ষ প্রদর্শন করতে পারবে। বর্তমান সমাজে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। কলকাতার সীমাবদ্ধ গলি অতিক্রম করে পুরীর সমুদ্রের বিশালতা, বরং আকাশের ঔদার্যেই সম্পন্ন হয়েছে মৃণালের আমিত্ব গঠন এবং স্বাতন্ত্র্যের বিকাশ। এরপর মেজ বউয়ের খোলস ছিন্ন করে উন্মোচিত হয় মৃণালের সত্যিকার মানব মুক্তি। নারী মুক্তির ইশতেহার হিসেবে অভিহিত স্ত্রীর পত্র গল্পটি এবং এ গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃণালের সঙ্গে তুলনা করা যেতে পারে বিশ্বখ্যাত ইউরোপীয় নাট্যকার ইবসেনের ডলস হাউস নাটকের কেন্দ্রীয় চরিত্র নোরার সঙ্গে। ডলস হাউজের নোরা 8 বছর সংসার করার পর উপলব্ধি করেছিল এই সংসারে সে পুতুল মাত্র। স্ত্রীর পত্রের মৃণালও 15 বছর সংসার করার পর উপলব্ধি করে তার জীবনের নারীত্বের অবমাননা, এবং সে সংসার ত্যাগ করেই
আত্মমুক্তির সন্ধানে বের হয়ে যায়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র পদ্মরাগ ওরফে সিদ্দিকার সঙ্গেও তুলনা করা যেতে পারে মৃণালের। সিদ্দিকা তার সমকালীন নারীর মুক্তির পাশাপাশি ভবিষ্যৎ নারীর মুক্তিরও দিশারি। মৃণালও অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নারী মুক্তি চেতনায় উদ্দীপ্ত হয়ে পুরুষতন্ত্রের প্রতি তীব্র আঘাত হেনে পত্রযোগে স্বামীকে বলতে পেরেছে, কিন্তু আমি আর তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। গল্পগুচ্ছের তৃতীয় পর্বের নারীরা পরিণত বয়স্ক, উচ্চশিক্ষিত, সুরুচি সম্পন্ন। আত্মপ্রকাশ ও আত্মবিকাশের ক্ষেত্রে পূর্ববর্তী নারীদের তুলনায় আপোষহীন। বর্ণে, গন্ধে, স্বাদে, বৈচিত্র্যে তারা জীবনকে উপভোগ করতে চায় পাশ্চাত্যের অগ্রসর নারীদের মতোই। নবজাগরণের এই পর্বে নারী জাগৃতির এক ভিন্নতর মাত্রা পরিলক্ষিত হয় ১ নম্বর গল্পের অনিলা চরিত্রে। স্বামীর সঙ্গ বঞ্চিত নিঃসন্তান অনিলার মূল লক্ষ্য ছিল ছোট ভাই সরোজের জীবন বিকাশ নিশ্চিত করা। বিমাতার উৎপীড়নে সরোজ আত্মহত্যা করলে অনিলার আত্মিক মৃত্যু ঘটে। তাই একপাক্ষিক প্রেমিক সুরুচিসম্পন্ন শীতাংশু মৌলির পত্রাঘাত তাকে বিন্দুমাত্র উজ্জীবিত করতে পারেনি। স্বামী ও প্রেমিকের জন্য অবশেষে অভিন্ন পত্রের বজ্রাঘাত নিক্ষেপ করেই অনন্তের পথে যাত্রা করে অনিলা এবং প্রমাণ করে স্বামীর সামান্যতা ও প্রেমিকের সীমাবদ্ধতা। ডিপ্রেশনের রোগী হয়ে প্রাণহীন দেহকে বহন করে দুর্বিষহ জীবনের ভার বহন করার চেয়ে সাহসী মৃত্যুই তো মহান। তাই অকাল মৃত্যুকে বরণ করে সাহসী অনিলা পুরুষতন্ত্রের বিরুদ্ধে উড়িয়েছে বিজয় কেতন। আরেক বিদ্রোহী নারী বদনাম গল্পের সৌদামিনী পরাধীন দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে স্বদেশী বিপ্লবী অনিলের সহকর্মী হয়ে ইংরেজ পক্ষাবলম্বী স্বামীকে পরিত্যাগ করতে কুণ্ঠিত হয়নি। বিজ্ঞান সাধনার সাফল্যের জন্য ব্যক্তিজীবনের চরিতার্থতাকে অস্বীকার করেও নারী কিভাবে বিজয়ী হয় তার অন্যতম নিদর্শন শেষ কথার অচিরা চরিত্র। নিপুণ নারী চরিত্রকার রবীন্দ্রনাথ এ পর্বে ভাস্কর্য শিল্পীর মতো নির্মাণ করেছেন ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্র। দেহের সুচিতা তথাকথিত সতীত্বের অধিকারী না হলেও মনের সততা ও আদর্শ নিষ্ঠায় সোহিনীর সততা প্রশ্নাতীত। বৈজ্ঞানিক নন্দকিশোরের আকস্মিক মৃত্যুর পর তার যোগ্য উত্তরসূরি ও যথার্থ সহধর্মিণী হিসেবে স্বামীর সাধনার দন ল্যাবরেটরি রক্ষার্থে কঠিন ব্রত গ্রহণ করে সোহিনী। তাকে ঠকাতে চেষ্টা করে অনেকে, এমনকি কন্যা নীলাও। বিজ্ঞান সাধনার মাধ্যমে দেশকে অগ্রসর করতে সচেষ্ট তার স্বামী এবং সোহিনী সেই অনুসারী হয়ে ল্যাবরেটরিকে জনকল্যাণের ট্রাস্টি করার সিদ্ধান্ত নিলে নীলাও প্রতিবন্ধক হয়। তখন বাধ্য হয়ে তার জন্মরহস্য উন্মোচন করতেও দ্বিধা করেনি সাহসী সোহিনী তার ক্যারেক্টারের দীপ্ত তেজে। পরিশেষে বলা যায়, সত্য, সুন্দর ও কল্যাণের সাধক রবীন্দ্রনাথের চিরায়ত জীবন দর্শন উদার মানবতাবাদ। তিনি চেয়েছেন নারী পুরুষের সম্মিলিত ধারায় প্রবহমান মহামানবিক
সমাজ। সমকালের চেয়েও এক শতাব্দী প্রাগ্রসর আধুনিক কবি উপলব্ধি করেছেন, নারীর চিন্তা চেতনা শানিত না হলে বৌদ্ধিক সত্তা হিসেবে নারী পুরুষের সমকক্ষ হতে পারবে না কখনোই। তাই নারী মুক্তির কলম কর্মী রবীন্দ্রনাথের ব্যক্তি মানুষের উপলব্ধিজাত নারী চরিত্রগুলোই অবশেষে গল্পগুচ্ছের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে পুরুষের সমকক্ষ রূপে প্রতিষ্ঠা পেয়েছে।